তখন অমিত ভিজে চৌকির উপরে একতাড়া খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছে। টেবিলে এক দিস্তে ফুলস্কেপ কাগজ নিয়ে তার চলছে লেখা। সেই সময় সে তার বিখ্যাত আত্মজীবনী শুরু করেছিল। কারণ জিজ্ঞাসা করলে বলে সেই সময়েই তার জীবনটা অকস্মাৎ তার নিজের কাছে দেখা দিয়েছিল নানা রঙে, বাদলের পরদিনকার সকালবেলায় শিলং পাহাড়ের মতো। সেদিন নিজের অস্তিত্বের একটা মূল্য সে পেয়েছিল। সে কথাটা প্রকাশ না করে এসে থাকবে কি করে? অমিত বলে, মানুষের মৃত্যুর পরে তার জীবনী লেখা হয় তার কারণ একদিকে সংসারে সে মরে, আরেকদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে। অমিতর ভাবখানা এই যে শিলংয়ে সে যখন ছিল তখন একদিকে সে মরেছিল, তার অতীতটা গিয়েছিল মরীচিকার মতো মিলিয়ে, তেমনি আরেক দিকে সে উঠেছিল তীব্র করে বেঁচে। পিছনের অন্ধকারের উপরে উজ্জ্বল আলোর ছবি প্রকাশ পেয়েছে। এই প্রকাশের খবরটা রেখে যাওয়া চাই, কেননা পৃথিবীতে খুব অল্প লোকের ভাগ্যে এটা ঘটতে পারে। তারা জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা প্রদোষ ছায়ার মধ্যেই কাটিয়ে যায়, যে বাদুর গুহার মধ্যে বাসা করেছে তারই মতো। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো। এতে শ্রীযুক্ত অমিতর এত আশঙ্কা কেন? শ্রীযুক্তের যা ঐশ্বর্য সেইটাই শ্রীমতীর কাছে জানাবার, আর শ্রীহীনের যা দৈন্য সেইটি জানাবার জন্যই আছো তুমি, আমার মাসিমা। এমন ভেদ বুদ্ধি কেন বাছা? নিজের গরজেই। ঐশ্বর্য দিয়েই ঐশ্বর্য দাবি করতে হয়, আর অভাব দিয়ে চাই আশীর্বাদ। মানব সভ্যতায় লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমারা এনেছেন আশীর্বাদ। দেবীকে আর মাসিমাকে একাধারে পাওয়া যেতে পারে অমিত, অভাব ঢাকার দরকার হয় না। এর জবাব কবির ভাষায় দিতে হয়। গদ্যে যা বলি সেটা স্পষ্ট বোঝাবার জন্য ছন্দের ভাষ্য দরকার হয়ে পড়ে। ম্যাথিউ আর্নল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অফ লাইফ। আমি কথাটাকে সংশোধন করে বলতে চাই লাইফস কমেন্টারি ইন ওয়ার্ডস। অতিথি বিশেষকে আগে থাকতে জানিয়ে রাখি, যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয়। পূর্ণ প্রাণ চাবার যাহা, রিক্ত হতে চাসনে তারে, সিক্ত চোখে যাসনে দ্বারে। ভেবে দেখবেন, ভালোবাসাই হচ্ছে পূর্ণতা। তার যে আকাঙ্ক্ষা সে তো দরিদ্রের কাঙালপনা নয়। দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন তখনই আসেন ভক্তের দ্বারে ভিক্ষা চাইতে। রত্নমালা আনবি যবে, মাল্য বদল তখন হবে, পাতবি কি তোর দেবীর আসন, শূন্য ধুলায় পথের ধারে। সেই জন্যই তো সম্প্রতি দেবীকে একটু হিসেব করে ঘরে ঢুকতে বলেছিল। পাতবার কিছুই নেই তো পাতব কি? এই ভিজে খবরের কাগজগুলো। আজকাল সম্পাদকই কালির দাগকে সবচেয়ে ভয় করি। কবি বলছেন, ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উছলে পড়ে, তাকে তৃষ্ণার শরিক হতে ডাকিনি। পুষ্প উদার চৈত্র বনে, বক্ষে ধরিস নিত্য ধনে, লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। মাসিদের কোলে জীবনের আরম্ভেই মানুষের প্রথম তপস্যা দারিদ্র্যের, নগ্ন সন্ন্যাসীর স্নেহ সাধনা। এই কুটিরে তারই কঠোর আয়োজন। আমি তো ঠিক করে রেখেছি, এই কুটিরের নাম দেব মাস্তুত বাংলো। বাবা, জীবনের দ্বিতীয় তপস্যা ঐশ্বর্যের, দেবীকে বাঁ পাশে নিয়ে প্রেম সাধনা। এই কুটিরেও তোমার সে সাধনা ভিজে কাগজে চাপা পড়বে না।
বর পাইনি বলে নিজেকে ভোলাচ্ছ? মনে মনে নিশ্চয়ই জানো পেয়েছ। এই বলে লাবণ্যকে অমিতর পাশে দাঁড় করিয়ে তার ডান হাত অমিতর ডান হাতের উপর রাখলেন। লাবণ্যর গলা থেকে সোনার হারগাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক। অমিত লাবণ্য দুজনে মিলে যোগমায়ার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। তিনি বললেন, তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি গে। বলে গাড়ি করে ফুল আনতে গেলেন। অনেকক্ষণ দুইজনে খাটিয়াটার ওপর পাশাপাশি চুপ করে বসে রইল। এক সময়ে অমিতর মুখের দিকে মুখ তুলে লাবণ্য মৃদুস্বরে বললে, আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? অমিত উত্তর দিলে, কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসে কোনোখানে লেখে না যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বাদলার দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে জবাব মুলতবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা। কিন্তু সেটা অন্তরের ইতিহাস। সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছি না ভাবছ? সে আকুল কোনো কালে কি পার হব? For we are bound where mariner has not yet dared to go, and we will risk the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যায়নি নিয়ে সাহস করি। ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই, ডুবুক তরি। বন্যা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করেছিলে। হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটা ছিল সবচেয়ে কুশ্রী। আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল। তারই উপরে আলো ঝলমল করে সমস্ত আকাশের ছায়া পড়ে আজ সেইখানটাই হয়েছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগতই কথা কয়ে যাচ্ছি, এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গধ্বনি। একে থামাই কি? মিতা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? মনের মাঝখানটিতে তুমি ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিলুম, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলছি, কথা দাও, কথা দাও। Oh, what is this mysterious and uncapturable bliss that I have known, yet seems to be simple as breath and easy as a smile and older than the earth. একই রহস্য, একই আনন্দ রাশি, জেনেছি তাহারে পাইনি তবুও পেয়ে, তবু সে সহজে প্রাণে উঠে নিঃশ্বাসী, তবু সে সরল যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনীর চেয়ে। বসে বসে ওই করি, পরের কথাকে নিজের কথা করে তুলি। সুর দিতে পারতুম যদি, তবে সুর লাগিয়ে বিদ্যাপতির বর্ষার গানটাকে সম্পূর্ণ আত্মসাৎ করতুম। বিদ্যাপতি কহে কৈশে গোঙায় অভি, হরি বিনে দিন রাতিয়া। যাকে না হলে চলে না, তাকে না পেয়ে কি করে দিনের পর দিন কাটবে? ঠিক এই কথাটার সুর পাই কোথায়? উপরে চেয়ে কখনো বলি কথা দাও, কখনো বলি সুর দাও। কথা নিয়ে সুর নিয়ে দেবতা নেমেও আসেন, কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোকা আর কাউকে দিয়ে বসেন, হয়তো বা তোমাদের ওই রবি ঠাকুরকে। লাবণ্য হেসে বললে, রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারা তোমার মতো এত বারবার করে তাকে স্মরণ করে না। বন্যা, বন্যা, আজ আমি বড় বেশি বকছি না? আমার মধ্যে বকুনির মনসুন নেমেছে। ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে এক এক দিনে কত ইঞ্চি পাগলামি তার ঠিকানা নেই। কলকাতায় যদি থাকতুম, তোমাকে নিয়ে টায়ার ফাটাতে ফাটাতে মোটরে করে একেবারে মোরাদাবাদে দিতুম দৌড়। যদি জিজ্ঞাসা করতে মোরাদাবাদে কেন, তার কোনোই কারণ দেখাতে পারতুম না। বান যখন আসে তখন সে বকে।
ছোটে, সময়টাকে হাসতে হাসতে ফেনার মতো ভাসিয়ে নিয়ে যায়। এমন সময় ডালিতে ভরে যোগমায়া সূর্যমুখী ফুল আনলেন। বললেন, মা লাবণ্য, এই ফুল নিয়ে আজ তুমি ওকে প্রণাম করো। এটা আর কিছু নয়, একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণের ভিতরকার জিনিসকে বাইরে শরীর দেবার মেয়েলি চেষ্টা, দেহকে বানিয়ে তোলবার আকাঙ্ক্ষা ওদের রক্তে মাংসে। আজ কোনো এক সময় অমিত লাবণ্যকে কানে কানে বললে, বন্যা বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। লাবণ্য বললে, কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। কবিরা প্রিয়ার মুখ নিয়েই যত কথা কয়েছে, কিন্তু কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা, ভালোবাসার যত কিছু আদর, যত কিছু সেবা, হৃদয়ের যত দরদ, যত অনির্বচনীয় ভাষা, সব সব যে ওই হাতে। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট একটা কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। লাবণ্য বললে, আচ্ছা তাই থাক। কলকাতা থেকে আনতে দেব। বলো, কোন পাথর তুমি ভালোবাসো? আমি কোনো পাথর চাই না, একটি মাত্র মুক্ত থাকলেই হবে। আচ্ছা, সেই ভালো, আমিও মুক্ত ভালোবাসি। ঠিক হয়ে গেল আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন। লাবণ্য অমিতকে বললে, তোমার কলকাতায় ফেরবার দিন অনেক কাল হলো পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাঁধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল। এখন ছুটি, নিঃসংশয়ে চলে যাও। বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। এমন কড়া শাসন কেন? সেদিন যে সহজ আনন্দের কথা বলেছিলে, তাকে সহজ রাখবার জন্য। এটা একেবারে গভীর জ্ঞান। সেদিন তোমাকে কবি বলে সন্দেহ করেছিলাম, আজ সন্দেহ করছি ফিলোজফার বলে। চমৎকার বলেছ। সহজকে সহজ রাখতে গেলে শক্ত হতে হয়। ছন্দকে সহজ করতে চাও তো জ্যোতিকে ঠিক জায়গায় কষে আঁটতে হবে। লোভ বেশি, তাই জীবনের কাব্যে কোথাও জ্যোতি দিতে মন সরে না। ছন্দ ভেঙে গিয়ে জীবনটা হয় গীতহীন বন্ধন। আচ্ছা, কালই চলে যাব, একেবারে হঠাৎ, এই ভরা দিনগুলোর মাঝখানে। মনে হবে যেন মেঘনাদ বধ কাব্যের সেই চমকে থেমে যাওয়া লাইনটা, চলে যাবে গেলা জমপুরে অকালে। শিলং থেকে আমি না হয় চললুম, কিন্তু পাঁজি থেকে অঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করব জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তার পরের দিনগুলোর আয়োজন। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নূতন করে সৃষ্টি করা চাই। মনে আছে বন্যা, রঘুবংশে অজ মহারাজা ইন্দুমতির কি বর্ণনা করেছিলেন? লাবণ্য বললে, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। অমিত বললে, সেই ললিত কলাবিধিটা দাম্পত্যেরই। অধিকাংশ বর্বর বিয়েটাকেই মনে করে মিলন, সেই জন্যে তার পর থেকে মিলনটাকে এত অবহেলা। মিলনের আর্ট তোমার মনে কিরকম আছে বুঝিয়ে দাও। যদি আমাকে শিষ্যা করতে চাও, আজই তার প্রথম পাঠ শুরু হোক। আচ্ছা, তবে শোনো। ইচ্ছাকৃত বাধা দিয়েই কবি ছন্দের সৃষ্টি করে। মিলনকেও সুন্দর করতে হয় ইচ্ছাকৃত বাধায়। চাইলেই পাওয়া যায় দামি জিনিসকে এত সস্তা করা নিজেকেই ঠকানো। কেননা শক্ত করে দাম দেওয়ার আনন্দটা বড় কম নয়। দামের হিসেবটা শুনি। রোশো, তার আগে আমার মনে যে ছবিটা আছে বলি। গঙ্গার ধার, বাগানটা ওই 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 ডায়মন্ড হারবারের ওই দিকটাতে। ছোট একটা স্টিম লঞ্চ করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতায় যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার পড়লো? এখন কোনো দরকার নেই সে কথা জানো। যাই বটে বার লাইব্রেরিতে, ব্যবসা করিনি, দাবা খেলি। অ্যাটর্নিরা বুঝে নিয়েছে কাজে গরজ নেই।
তাই মন নেই। কোনো আপোষের মোকদ্দমা হলে তার ব্রিফ আমাকে দেয়, তার বেশি আর কিছুই দেয় না। কিন্তু বিয়ের পরেই দেখিয়ে দেব কাজ কাকে বলে। জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে। আমের মাঝখানটাতে থাকে আঁঠি, সেটা মিষ্টিও নয়, নরমও নয়, খাদ্যও নয়, কিন্তু ওই শক্তটাই সমস্ত আমের আশ্রয়, ওইটাতেই সে আকার পায়। কলকাতার পাথুরে আঁঠিটাকে কিসের জন্য দরকার বুঝেছ তো? মধুরের মাঝখানে একটা কঠিনকে রাখবার জন্য। বুঝেছি। তাহলে দরকার তো আমারও আছে, তাহলে আমাকেও কলকাতায় যেতে হবে 10টা 5টা। দোষ কি? কিন্তু পাড়া বেড়াতে নয়, কাজ করতে। কিসের কাজ বলো? বিনা মাইনেই? না না, বিনা মাইনের কাজ কাজও নয়, ছুটিও নয়, 12 আনা ফাঁকি। ইচ্ছে করলেই তুমি মেয়ে কলেজে প্রফেসরি নিতে পারবে। আচ্ছা, ইচ্ছে করব। তারপর? স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার, বাড়ির নিচে তলা থেকে উঠেছে ঝুড়িনামা অতি পুরনো বট গাছ। ধনপতি যখন গঙ্গা বেয়ে সিংহলে যাচ্ছিল, তখন হয়তো ওই বট গাছে নৌকো বেঁধে গাছতলায় রান্না চড়িয়েছিল। ওরই দক্ষিণ ধারে ছ্যাতলা পড়া বাঁধানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু বসে যাওয়া। সেই ঘাটে সবুজে সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকোখানি, তারই নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা। কি নাম বলে দাও তুমি? বলবো, মিতালি। ঠিক নামটি হয়েছে, মিতালি। আমি ভেবেছিলুম সাগরী, মনে একটু গর্ব হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখান দিয়ে সরু একটা খাড়ি চলে গেছে গঙ্গার হৃৎস্পন্দন বয়ে। তার ওপারে তোমার বাড়ি, এপারে আমার। রোজই কি সাঁতার দিয়ে পার হবে? আর জানলায় আমার আলো জ্বালিয়ে রাখবো? দেব সাঁতার মনে মনে একটা কাঠের সাঁকোর উপর দিয়ে। তোমার বাড়িটির নাম মানসী, আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে। দীপক। ঠিক নামটি হয়েছে। নামের উপযুক্ত একটি দ্বীপ আমার বাড়ির চূড়োয় বসিয়ে দেব। মিলনের সন্ধ্যাবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। কলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছ থেকে একটি চিঠি আশা করব। এমন হওয়া চাই সে চিঠি পেতেও পারি, না পেতেও পারি। সন্ধে 8টার মধ্যে যদি না পাই, তবে হতবিধিকে অভিসম্পাদ দিয়ে বার্ট্রান্ড রাসেলের লজিক পড়বার চেষ্টা করব। আমাদের নিয়ম হচ্ছে, অনাহুত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পারবো না। আর তোমার বাড়িতে আমি? ঠিক এক নিয়ম হলেই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না? নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে, তাহলে তোমার বাড়িটার দশা কি হবে ভেবে দেখে বরঞ্চ আমি বুড়কা পড়ে যাব। তা হোক, কিন্তু আমার নিমন্ত্রণ চিঠি চাই। সে চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল কেবল কোনো একটা কবিতা থেকে 2-4টি লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে? তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমার রাতে, 14টা তিথির খণ্ডতা যেদিনে চরম পূর্ণ হয়ে উঠবে। এইবার তোমার প্রিয় শিষ্যাকে একটা চিঠির নমুনা দাও। আচ্ছা বেশ। পকেট থেকে একটা নোট বই বের করে তার পাতা ছিঁড়ে লিখলে, Blow gently over my garden, wind of the southern sea, in the hour of my love cometh and calleth me. চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণে সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। লাবণ্য কাগজখানা ফিরিয়ে দিলে না। অমিত বললে, এবার তোমার চিঠির নমুনা দাও, দেখি তোমার শিক্ষা কতদূর এগোলো। লাবণ্য একটা টুকরো কাগজে লিখতে যাচ্ছিল। অমিত বললে, না, আমার এই নোট বইয়ে লেখো। লাবণ্য লিখে দিলে, মিতা, ত্বমসি মম জীবনং, ত্বমসি মম ভূষণং, ত্বমসি মম ভবজলধিরত্নম। অমিত বইটা পকেটে পুরে বললে, আশ্চর্য এই, আমি লিখেছি মেয়ের মুখের কথা, তুমি লিখেছ পুরুষের। কিছুই অসঙ্গত হয়নি। শিমুল কাঠি হোক আর বকুল কাঠি হোক, যখন জ্বলে তখন আগুনের চেহারাটা একই। লাবণ্য বললে, নিমন্ত্রণ তো করা গেল, তারপরে? অমিত বললে, সন্ধ্যা তারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়। হাওয়া উঠল ঝিরঝির করে ঝাউ গাছগুলোর সারবে। বুড়ো বটগাছটার শিকড়ে শিকড়ে উঠল স্রোতের ছলছলানি।
তোমার বাড়ির পিছনে পদ্মদিঘি, সেইখানে খিড়কির নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছ। তোমার এক এক দিন এক এক রঙের কাপড়। ভাবতে ভাবতে যাব আজ সন্ধ্যাবেলার রংটা কি। মিলনের জায়গারও ঠিক নেই। কোনোদিন শান বাঁধানো চাঁপাতলায়, কোনোদিন বাড়ির ছাতে, কোনোদিন গঙ্গার ধারের চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মখমলের ধুতি আর চাদর পরব। পায়ে থাকবে হাতির দাঁতে কাজ করা খড়ম। গিয়ে দেখব গালচে বিছিয়ে বসেছ, সামনে রূপোর রেকাবিতে মোটা গোড়ে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক কোণে জ্বলছে ধূপ। পুজোর সময় অন্তত 2 মাসের জন্য দুজনে বেড়াতে বেরোব, কিন্তু দুজনে দু জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্য দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুয়ে যে তফাৎ আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করব না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু আমার থেকে তুমি অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটাকে বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি আমার মনের মধ্যে এমন কিছুই নেই যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্যে দাম্পত্যের 2 পারে 2 মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। অমিত চৌকি থেকে উঠে দাঁড়িয়ে বললে, তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা। যাগ্গে আমার বাগানটা। কলকাতার বাইরে 1 পা নড়ব না। নিরঞ্জনদের আপিসি উপরের তলায় 75 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব। সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। চিদাকাশে কাছে দূরে ভেদ নেই। 3.5 হাত চওড়া বিছানায় বাঁ পাশে তোমার মহল মানসী, ডান পাশে আমার মহল দীপক। ঘরের পুরো দেওয়ালে একখানা আয়নাওয়ালা দেরাজ, তাতেই তোমারও মুখ দেখা, আমারও। পশ্চিম দিকে থাকবে বইয়ের আলমারি, পিঠ দিয়ে সেটা রোদ্দুর ঠেকাবে। আর সামনের দিকে সেটাতে থাকবে 2টি পাঠকের একটি মাত্র সার্কুলেটিং লাইব্রেরি। ঘরের উত্তর দিকটাতে একখানি সোফা, তারই বাঁ পাশে একটু জায়গা খালি রেখে আমি বসবো এক প্রান্তে, তোমার কাপড়ের আলনার আড়ালে তুমি দাঁড়াবে। 2 হাত তফাতে নিমন্ত্রণের চিঠিখানা উপরের দিকে তুলে ধরবো কম্পিত হস্তে। তাতে লেখা থাকবে, ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণ হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে চাওয়া। এটা কি খারাপ শোনাচ্ছে বন্যা? কিছু না মিতা, কিন্তু এটা সংগ্রহ হলো কোথা থেকে? আমার বন্ধু নীলমাধবের খাতা থেকে। তার ভাবী বধূ তখন অনিশ্চিত ছিল, তাকে উদ্দেশ্য করে ওই ইংরেজি কবিতাটাকে কলকাতারই ছাঁচে ঢালাই করেছিল। আমিও সঙ্গে যোগ দিয়েছিলাম। ইকোনমিক্সে MA পাশ করে 15,000 টাকা নগদ পণ আর 80 ভরি গয়না সমেত নববধূকে লোকটা ঘরে আনলে। 4 চক্ষে চাওয়া হলো, দক্ষিণে বাতাসও বয়, কিন্তু ওই কবিতাটাকে আর ব্যবহার করতে পারলে না। এখন তার অপর শরিককে কাব্যটির সর্বসত্ব সমর্পণ করতে বাধবে না। তোমারও ছাতে দক্ষিণে বাতাস বইবে, কিন্তু তোমার নববধূকে চিরদিনই নববধূ থাকবে। টেবিলে প্রবল চাপড় দিতে দিতে উচ্চস্বরে অমিত বললে, থাকবে থাকবে থাকবে। যোগমায়া পাশের ঘর থেকে তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, কি থাকবে অমিত? আমার টেবিলটা বোধ হচ্ছে থাকবে না। জগতে যা কিছু টেকসই সবই থাকবে। সংসারে নববধূ দুর্লভ, কিন্তু লাখের মধ্যে একটি যদি দৈবাত পাওয়া যায়, সে চিরদিনই থাকবে নববধূ। তাই একটা দৃষ্টান্ত দেখাও দেখি। একদিন সময় আসবে, দেখাবো। বোধ হচ্ছে তার কিছু দেরি আছে, ততক্ষণ খেতে চলো।